হয়েছে এক কথায় বুঝে যাবে, পুরো চিত্রটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে। একজন মডার্ন মেডিসিনের ডাক্তার বুঝতে পারবেন, একজন ইউনানি ডাক্তার বুঝতে পারবেন, এবং একজন সাধারণ মানুষও বুঝতে পারবেন যে এর এই রোগ হয়েছে এবং এই রোগটির কন্ডিশন এই। তো সেই ডায়াগনোসিসে আমাদের পৌঁছানো কিন্তু খুব জরুরি। আর থেরাপিউটিক ডায়াগনোসিস আপনারা জানেন, একই রকম ভাবে যে লক্ষণগুলো আমরা নিলাম সেই লক্ষণগুলোর ভিত্তিতেই একটা সিমটমের বা একটা ওষুধের চিত্র অঙ্কন করা, এবং সেই ওষুধের চিত্রটাকে আমাদের থার্ড অ্যাফরিজম অর্গাননের যেভাবে বলা হয়েছে যে নলেজ অফ ডিজিজ। থার্ড অ্যাফরিজমে আমি আগের দিনও বলেছিলাম যে হ্যানিম্যান প্রধান তিনটি জিনিস জানার উপরে জোর দিচ্ছেন। এক নম্বর হচ্ছে নলেজ অফ ডিজিজ, দু নম্বর হচ্ছে নলেজ অফ মেডিসিনাল পাওয়ার বা থেরাপিউটিক ডায়াগনোসিস যেটাকে আমরা বলছি, আর তিন নম্বর হচ্ছে নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ দিস নলেজ অফ মেডিসিন টু দ্য নলেজ অফ ডিজিজ, অর নলেজ অফ ডিজিজ টু দ্য নলেজ অফ মেডিসিন। অর্থাৎ প্রথম দুটি যে আমরা জ্ঞান পেলাম, রোগ সম্বন্ধে জ্ঞান, অর্থাৎ প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে আমরা যে ডিজিজ ডায়াগনোসিস করলাম, এবং আমরা অর্গানন পড়ে এবং মেটেরিয়া মেডিকা পড়ে আমরা যে ওষুধের সম্বন্ধে জ্ঞান অর্জন করলাম, এই দুটিকে আমরা অ্যাপ্লিকেশন করব। কিভাবে অ্যাপ্লিকেশন করব? আমাদের অর্গানন অফ মেডিসিনে যেভাবে বলা হয়েছে, এবং আমাদের ক্রনিক ডিজিজে বা আমাদের অন্যান্য স্টলওয়ার্ডরা স্যার কাইন্ডলি যদি বলতেন, আবার একটু রিপিট করতেন স্যার, মানে ওই যে তিনটি যেটা নলেজ অফ ডিজিজ, তারপরে আরো দুইটা কি বলছিলেন স্যার? হ্যাঁ, নলেজ অফ ডিজিজ এটা আমি আগের দিন ক্লাসেও বলেছি, জাস্ট একটু রিক্যাপিচুলেশন করছি। অ্যাফরিজম নম্বর 3 পড়বেন, 3 নম্বর অর্গাননের 3 নম্বর অ্যাফরিজম, যে নলেজ অফ ডিজিজ, তার কথা হ্যানিম্যান বলেছেন। এই নলেজ অফ ডিজিজই হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান। 2 নম্বর হচ্ছে নলেজ অফ, তার সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক জ্ঞান আছে অবশ্যই, কিন্তু মূলত প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান। 2 নম্বর হচ্ছে নলেজ অফ মেডিসিনাল পাওয়ার, অর্থাৎ একটি ওষুধের সম্বন্ধে জ্ঞান বা বিভিন্ন ওষুধের সম্বন্ধে জ্ঞান, এটাই আমি থেরাপিউটিক ডায়াগনোসিস বলে আগে বললাম। আর 3 নম্বর হচ্ছে নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ দিস মেডিসিন টু দ্য নলেজ অফ ডিজিজ, অর্থাৎ আমরা যে ওষুধের সম্বন্ধে জ্ঞান পেলাম সেইটাকে রোগের ওপরে প্রয়োগ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে নলেজ অফ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের নলেজ আমরা পাবো অর্গানন অফ মেডিসিন থেকে এবং ক্রনিক ডিজিজ থেকে। বোঝা গেছে? তো এবার এই যে প্র্যাকটিস অফ মেডিসিন, এটা আমি আগের দিনই বলেছি যে মূলত ফাইনাল ইয়ারেই এর পরীক্ষা নেওয়া হয় এবং ফাইনাল ইয়ারেই পঠন পাঠন হয়। যদিও এত বড় সাবজেক্ট যে একদম প্রথম থেকে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলো পড়ে তবে কিন্তু আপনি প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে পারবেন। সুতরাং যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন বা প্যাথোলজি এখনো পড়েননি, শুধুমাত্র অ্যানাটমি, ফিজিওলজি শুরু করেছেন, তাদের পক্ষে এটা বোঝা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এবং প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান থাকতে হলে তার অ্যানাটমির জ্ঞান অবশ্যই থাকতে হবে, কোন অঙ্গ কোথায় থাকে, ফিজিওলজির জ্ঞান থাকতে হবে, অর্থাৎ শারীরিক অবস্থাগুলো সম্বন্ধে বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, প্যাথোলজি কি কি চেঞ্জ হয় রোগের জন্য এগুলো জ্ঞান থাকতে হবে, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের জ্ঞান থাকতে হবে। তারপরে তিনি প্র্যাকটিস অফ মেডিসিনকে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং সাধারণভাবে আমাদের কি হয় ক্লাসগুলোতে, যে আমাদের ডিজিজ ধরে ধরে বা সিমটম ধরে আমাদের সিস্টেম ধরে ধরে পড়ানো হয়। অর্থাৎ আপনি যদি প্র্যাকটিস অফ মেডিসিন বই পড়েন দেখবেন কতগুলো সিস্টেম, অর্থাৎ আমাদের সার্কুলেটরি সিস্টেম, হিমাটোলজি অর্থাৎ আমাদের রক্ত সংক্রান্ত যে বিদ্যা, রেসপিরেটরি সিস্টেমের কিছু রোগ দেওয়া আছে, আমাদের শ্বসন শাসন সংক্রান্ত যেসব রোগ হয়, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি পড়ানো হয়, অর্থাৎ পেটে কি কি রোগ হয় সেই সম্বন্ধে লেখা আছে, নার্ভাস সিস্টেম সম্বন্ধে লেখা আছে, তার অনেক রোগ লেখা আছে, এবং এক একটি সিস্টেমের আন্ডারে কিন্তু প্রচুর রোগ আছে। সার্কুলেটরি সিস্টেমে যেমন 40-50টা রোগ আছে, রেসপিরেটরি সিস্টেমে এরকম 30-40টা রোগ আছে, নার্ভাস সিস্টেমে প্রচুর রোগ আছে, এবং এরকম আমাদের 150-200-250 তার কোনো শেষ নেই। প্রচুর রোগ সম্বন্ধে আমাদের জানতে হয়, জানা উচিত। হয়তো সিলেবাসের মধ্যে সবকটা কমপ্লিট করা হয় না, কিন্তু এইভাবেই আমাদের পড়ানো হয় রোগ ধরে ধরে, যে আজকে আমি হিমাটোলজি ধরলাম,
আমি লিউকেমিয়া একদিন পড়লাম, একদিন অ্যানিমিয়া পড়লাম, একদিন হিমোফিলিয়া পড়লাম, ইত্যাদি ইত্যাদি রোগগুলো, রক্ত সংক্রান্ত যা যা রোগ আছে সেগুলো পড়লাম। এটা গেল 1 মাস 2 মাস, তারপরে আবার আমরা রেসপিরেটরি সিমটম ধরলাম, আমি নিউমোনিয়া পড়লাম, আমি অ্যাস্তমা পড়লাম, সিওপিডি পড়লাম, ইত্যাদি ইত্যাদি। এরকম করেই সারা বছর চলে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এই যে রোগ ধরে ধরে আমরা পড়ছি, অথচ ঠিক উল্টোটা ঘটে কিন্তু আমাদের ক্লিনিকে বসে। অর্থাৎ আমি যখন ক্লিনিকে বসলাম তখন কি পেশেন্ট এসে বলবে যে ডাক্তারবাবু আমার হিমোফিলিয়া হয়েছে, আপনি আমাকে চিকিৎসা করুন? বা পেশেন্ট এসে বলবে যে আমার টনসিলাইটিস হয়েছে, আমার চিকিৎসা করুন? না পেশেন্ট এসে বলবে আমার ক্রোনস ডিজিজ হয়েছে, আমার চিকিৎসা করুন? এরকম তো বলে না পেশেন্ট। পেশেন্ট এসে কি বলে? পেশেন্ট এসে একটি কি দুটি সিমটম বলে, যার তার যেটা প্রধান সিমটম, যাতে সে ভুগছে, যার জন্য সে কষ্ট পাচ্ছে, সেই রকম একটি লক্ষণ বা তার সঙ্গে আনুষঙ্গিক একটি দুটি লক্ষণ এসে আপনাকে বলবে, এবং আপনাকে কি করতে হবে বা আমাদের কি করতে হবে, তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিভাবে করতে হবে? যে ধরুন কাশি নিয়ে এসছে কোনো পেশেন্ট, তো আমরা কি করব? আমাদের কাশিকে ডিডি করতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি কারণে কাশি হতে পারে সেইগুলোকে আমাকে ভাবতে হবে ওইখানে চেম্বারে বসে, যে এটা কমন কোল্ডের কাশি, অর্থাৎ সাধারণ ঠান্ডা লেগে সর্দি কাশি হয়েছে, নাকি কোনো অ্যালার্জি জনিত কারণে তার কাশি হচ্ছে, নাকি তার গলার আলজিপটা ফুলেছে, নাকি অ্যাসিড রিফ্লাক্স হয়েছে, অর্থাৎ তার পেটের রিফ্লাক্স হচ্ছে, পেটে যে খাবারগুলো খেয়েছিল সেগুলো গলার দিকে আসছে এবং সেখানে ইরিটেশন হয়ে কাশি হচ্ছে, অথবা তার কোনো বুকের রোগের জন্য বা হার্টের রোগের জন্য কাশি হচ্ছে, নাকি টিবি হয়েছে, নাকি ল্যারিংসে কোনো কার্সিনোমা বা ক্যান্সার জাতীয় কিছু হয়েছে। তো এতগুলো তাকে বসে বসে ভাবতে হচ্ছে। তো সুতরাং এই যে বিভিন্ন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বলছি, একটা সিমটমের এগেনস্টে কি কি রোগ হতে পারে সেইটা কিন্তু কোনো বইতে পড়ানো হয় না। আমাদের পড়ানো হয় রোগ অনুযায়ী, একটি রোগের কি কি সিমটম, কিন্তু সিমটমের এগেনস্টে কি কি রোগ, একটা সিমটম এলো তার কি কি রোগ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, এরকম কোনো বইতে পড়ানো হয় না। অথচ এরকমই কিন্তু পড়ানো উচিত। অ্যাকচুয়ালি আমাদের ক্লিনিকে বসে আমাদের সেইভাবেই করতে হয়। তো সুতরাং আমি যেটা ভেবেছি যে আমরা যখন আলোচনা করব, আমরা এইভাবেই আলোচনা করব, একটি সিমটম আমরা ধরবো এবং তার এগেনস্টে কি কি রোগ হতে পারে। যেভাবে আমাদের চেম্বারে আসে, আমাদের চেম্বারে রোগ নিয়ে আসে না, আমাদের চেম্বারে সিমটম নিয়ে আসে, সেই সিমটমের এগেনস্টে কি কি রোগ হতে পারে আমরা সেগুলো চিন্তা করব, এবং তার কি ডিডি হতে পারে সেগুলো কিভাবে ডায়াগনোসিসে পৌঁছবো সেইগুলো আমরা আলোচনা করব। এখন এই যে আমরা বললাম যে কিভাবে আমরা করব এই ব্যাপারটা, অর্থাৎ ডায়াগনোসিস কিভাবে পৌঁছবো, তার কিন্তু একটা আমাদের প্যাটার্ন আছে, একটা সিস্টেম ফলো করতে হয়। যেমন আমাদের হোমিওপ্যাথিতে কোনো ওষুধ সিলেকশন করতে হলে হ্যাজার্ডলি তো সিলেকশন হয় না, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হয়, একটা ইভ্যালুয়েশন সিমটম বলে কথা আছে, সেই ইভ্যালুয়েশন অফ সিমটম আমরা করে তবে একটা মেডিসিনে পৌঁছতে পারি। তেমনি আমাদের যখন ডিজিজ ডায়াগনোসিস করব, অর্থাৎ একটা রোগে ডায়াগনোসিস করব, সেই রোগ ডায়াগনোসিস করার জন্য আমাদের কিন্তু একটা এরকম ইভ্যালুয়েশন করতে হবে বা এরকম একটা প্যাটার্ন ফলো করতে হবে। তো সেই প্যাটার্নটা কি, আমি একটা ছবি দিচ্ছি, কারণ বললে হয়তো মনে নাও থাকতে পারে। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। তো প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, অর্থাৎ সেই রোগটা কি তাকে আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই করার কথা যখন আমরা বলছি, আমাদের অর্গাননে, আমরা হোমিওপ্যাথ তো, আমাদের অর্গাননে একটা কথা আছে যে রোগী যা বলছে ঠিক সেটাই লিখতে হবে। কিন্তু আমাদের যখন আমরা ডিজিজ ডায়াগনোসিস করব, তখন কিন্তু রোগী যা বলছে ঠিক সেটাই লিখলে চলবে না, আমাদের আরেকটু এনকোয়ারি করে নিতে হবে। কিরকম এনকোয়ারি করতে হবে? যে রোগী কি বলছে আরেকটু ছানবিন করে নিতে হবে, আমাদের ভাষায় বলি। যেমন রোগী যদি বলে আমার খুব ক্লান্তি লাগছে, তাহলে কি আপনি বলবেন যে ক্লান্তি লাগছে সেটাই লিখে নেবো এবং সেই অনুযায়ী ডায়াগনোসিস করবো? তা নয়, আমাদের একটু জিজ্ঞাসা করে নিতে হবে ক্লান্তি মানে কি বোঝাচ্ছে। ক্লান্তি মানে আপনার দুর্বলতা বোঝাচ্ছে, না শ্বাসকষ্ট হচ্ছে, নাকি
পায়ের পেশিতে টান ধরছে, কি ব্যাপারটা। তো সুতরাং ক্লান্তি, যখন উনি বললেন যে আমি যখন হাঁটাচলা করছি তখন আমার মনে হচ্ছে যেন বুকে একটা চাপ ধরে আছে, ঠিক মতো হচ্ছে না, আমার শ্বাসকষ্ট ফিল করছি, ঠিক নিঃশ্বাস নিতে পারছি না। তো তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে তখন লিখতে হবে, ক্লান্তি লিখলে চলবে না, আমাকে তখন লিখতে হবে যে এটা তার শর্টনেস অফ ব্রেথ অ্যাগ্রাভেশন ফ্রম ওয়াকিং, অর্থাৎ তার হালকা শ্বাসকষ্ট হচ্ছে হাঁটাচলা করলে। এবং সেটা তখন ডায়াগনোসিস হয়ে যাবে কিন্তু অন্য, তখন ডায়াগনোসিস হয়ে যাবে হার্টের রোগের জন্য এরকম হতে পারে, দেখা যেতে পারে অ্যানিমিয়ার জন্য এরকম হতে পারে, দেখা যেতে পারে। তো সুতরাং এই ব্যাপারগুলো পেশেন্ট যা বলতে চাইছে সেটাকে একটুখানি আপনাকে যাচাই করে নিতে হবে। এটাকেই বলা হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। বোঝা গেছে প্রথম পয়েন্টটা? জি স্যার। বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় পয়েন্ট যাব। এখানে অনেকগুলো স্কিন ডিজিজটাকে ইয়ে করে লেছে। কি বলছেন? আপনার ইয়ার সেটা দেখা যাচ্ছে না, কে জানি ইয়ে করে কালো দেখা যাইতেছে। ও, এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই। জি স্যার। এবার 2 নম্বর আপনারা লিখুন, সেটা হচ্ছে অর্গানাইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটা ইংরেজিতে, বাংলায় কি হবে, এটাকে ছোট ছোট গ্রুপে ভাগ করতে হবে। আপনারা এভাবেও লিখতে পারেন বা আপনারা শুনে নিন, সেটাও হবে। তো প্রথমে পেশেন্ট যেটা বললো, যে লক্ষণগুলো বললো, আমরা সেটাকে আইডেন্টিফাই করলাম। তারপরে যে লক্ষণগুলো বললো, সেই লক্ষণগুলো কি কি রোগ হতে পারে সেগুলোকে কিছু ছোট ছোট গ্রুপে আমাদের ভাগ করে নিতে হবে। যেমন আমাদের যখন থেরাপিউটিক ডায়াগনোসিস করি, আমরা কি করি, আমরা সেগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ করে নিই। তো এটা মেন্টাল সিমটম, এই গ্রুপটা হচ্ছে ফিজিক্যাল সিমটম, এই ফিজিক্যাল জেনারেল, এই গ্রুপটা হচ্ছে পার্টিকুলার সিমটম। এরকম যখন গ্রুপে ভাগ করি আমরা ওষুধ ডায়াগনোসিস করার সময়, তেমনি রোগ ডায়াগনোসিস করার সময়ও আমাদের লক্ষণগুলোকে বা আমরা যে ডায়াগনোসিস গুলো করতে চাইছি সেগুলোকে কিছু ছোট গ্রুপে আমরা ভাগ করে নেব। অর্থাৎ সেই লক্ষণের এগেনস্টে যেসব রোগগুলো আসতে পারে সেই রকম আমরা একটা গ্রুপ করব। যেরকম আমি বলি, আপনাদের কিছুদিন আগে দেখছিলাম যে আপনারা অ্যাবডোমেনের বা পেটের 9টা রিজিয়ন পড়ছিলেন। সুতরাং পেটের যে 9টা রিজিয়ন অনুযায়ী যদি কোনো পেটের রোগ আসে, ধরুন পেটের ব্যথা নিয়ে এসছে, তো আমরা ঠিক কোন স্থানে আছে পেটের ব্যথাটা, আমরা সেইটাকে আইডেন্টিফাই করব। কিভাবে আইডেন্টিফাই করব, যে পেটের ডান দিকে আছে না বাঁ দিকে আছে। যে 9টা কোয়াড্রেন্ট বলা হয়েছে, যে লাম্বার কোয়াড্রেন্ট বলা হয়েছে, আম্বিলিকাস বলা হয়েছে, আপার হাইপোগ্যাস্ট্রিয়াম বলা হয়েছে, রাইট হাইপোগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোগ্যাস্ট্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম ইত্যাদি যে 9টা রিজিয়ন বলা হয়েছে, সেই 9টা রিজিয়নের কোথায় ঠিক কোন স্থানে আছে আমরা সেটাকে আইডেন্টিফাই করব। বা যদি ধরুন কোনো পা ফোলা নিয়ে একটা পেশেন্ট এসছে, তাহলে আমরা কি করব, সেই পা ফোলাটা কিভাবে আছে, ডান দিকে আছে না বাঁ দিকে, মানে একদিকে আছে না দুদিকেই আছে, এইটা আমরা আইডেন্টিফাই করব। এরকম কিছু কিছু গ্রুপে আমাদের ভাগ করে নিতে হবে। যদি মাথা ব্যথার কথা বলি, তাহলে মাথা ব্যথাটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা মাথা ব্যথা নিয়ে আজকে একটু পড়াশোনা করব। সেটা হঠাৎ করে এলো নাকি বহুদিন ধরে চলছে, এই একটা গ্রুপে আমরা ভাগ করব। তো এইভাবে আমরা যখন গ্রুপে ভাগ করে নেব, তারপরে আমাদের আসবে 3rd পয়েন্ট, সেটা হচ্ছে এক্সপ্লোর দ্য পসিবল ডায়াগনোসিস ইউজিং দ্য মেন পয়েন্টস কালেক্টেড ফ্রম দ্য পেশেন্ট, ফ্রম দ্য হিস্ট্রি and physical examination of the patient। অর্থাৎ আমরা প্রথমে রোগটাকে আইডেন্টিফাই, মানে লক্ষণ ঠিক কি বলতে চাইছে পেশেন্ট সেটাকে আইডেন্টিফাই করলাম। তারপরে সেটাকে একটা গ্রুপে ভাগ করলাম, যে রোগগুলো আমরা ভাবছি বা যে লক্ষণ দিচ্ছে তাকে কিছু গ্রুপে ভাগ করে নিলাম। সেই গ্রুপে ভাগ করে নিয়ে এবার আমরা পেশেন্টের টোটাল হিস্ট্রি এবং তার যা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম সেটা নিয়ে আমরা একটা মোটামুটি একটা ডায়াগনোসিস কি হতে পারে সেই ডায়াগনোসিসে আমরা পৌঁছানোর চেষ্টা করব। এবং এই ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য আমাদের 86 নম্বর অ্যাফরিজম যেটা অর্গানোনার আছে সেটা কিন্তু খুব হেল্প করবে। সেখানে কি লেখা আছে, সেখানে লেখা আছে ঠিক কোন সময় রোগটা শুরু হয়েছিল, ওষুধ খাওয়ার আগে না ওষুধ খাওয়ার সময় না ওষুধ খাওয়ার পরে শুরু হয়েছিল, ঠিক তার সেন্সেশন কি ছিল, কি ধরনের লক্ষণ রোগী বলছিল, কি ফিল করছিল,
এক্সাক্ট কোন স্থানে হয়েছে, কোন জায়গায় হয়েছে, লক্ষণটা কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে এবং কতক্ষণ থাকছে লক্ষণটা, ইত্যাদি ইত্যাদি মহাত্মা হ্যানিম্যান তার যে অ্যাফোরিজম নম্বর 86 তাতে বিস্তৃত বর্ণনা করেছেন, এবং একজন হোমিওপ্যাথ হিসেবে আমরা সেটাই কিন্তু ফলো করব। এবং যখন আমরা ফলো করব তখনই দেখবেন আমরা মোটামুটি একটা কমন সিমটমের ডায়াগনোসিসে চলে আসছি। যেমন আমি পেটের ব্যথার কথা বলছিলাম, সেই পেটের ব্যথা যখন আমরা দেখছি, সেই পেটের ব্যথাটা আমরা দেখব যদি দেখি যে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি যে তলপেটের ডান দিকে হয়েছে। এবার তলপেটের ডান দিকে যখন হয়েছে আমরা সেটা ভাববো যে কি কি অঙ্গ সেখানে আছে। সেখানে আছে সিকাম, সেখানে আছে অ্যাপেন্ডিক্স, সেখানে আছে আমাদের কুচকি বা গ্রয়েন। সুতরাং সিকাল রিজিয়নে কোনো পেন হতে পারে, অ্যাপেন্ডিক্সে কোনো পেন হতে পারে, অথবা ওই কুচকি থেকে কোনো ব্যথা হয়তো রেফার করছে সেই জায়গাটা, সেটাও হতে পারে। সুতরাং আমরা মোটামুটি একটা 2-3টে ডায়াগনোসিসে আমরা কিন্তু চলে এলাম এখানে। এইবারে যখন আমরা একটা ডায়াগনোসিসে চলে এলাম, এবার আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে র্যাঙ্ক দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করছি, এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ কতগুলো আমরা তো রোগে পৌঁছে গেলাম, সেই রোগগুলোকে আমাদের একটা র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং অর্থাৎ আমরা যেমন ছোটবেলায় বড় থেকে ছোট সাজিয়েছিলাম, আমাদের সেই বড় থেকে ছোট সাজাতে হবে। অর্থাৎ যে রোগগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যে রোগগুলোর কোনো গুরুত্ব নেই এবং যে রোগগুলো খুব কম আসে, খুব কম দেখা যায়, এই রোগগুলোকে আমাদের ভেবে ফেলতে হবে এবং এই রোগগুলোকে 1, 2, 3, 4 করে একটা সাজিয়ে ফেলতে হবে। এবং কিভাবে সাজাবো, সে কিভাবে সাজাবোরও বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করেন। কেউ কেউ করেন যতগুলো লক্ষণ মানে যতগুলো রোগ হতে পারে ওই লক্ষণের এগেনস্টে, ধরুন কাশি বা পেটের ব্যথা, যতগুলো কারণ হতে পারে বা যতগুলো রোগ হতে পারে পেটের ব্যথার, সবগুলো সাজিয়ে ফেললেন এবং প্রত্যেকটার ইনভেস্টিগেশন করালেন, এরকমও হতে পারে। 2 নম্বর কি, একটা হয় প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ বলি আমরা, যেমন যে রোগগুলো বেশি দেখা যায়, সাধারণত যে রোগগুলো ওই অঞ্চলে কমন, ওই রিজিয়নে কমন অথবা পেটের ওই স্থানে কমন। যেমন আমরা যদি তলপেটের ব্যথা বলি, আমরা সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের তলপেট ডান দিকের তলপেটে ব্যথা বলি, আমরা সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের কথা চিন্তা করি, আমরা শিকাল রোগের কথা চিন্তা করি। তো এই রোগগুলো আমরা ভাবতে পারি, এইভাবেও সাজাতে পারি। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রগনোস্টিক অ্যাপ্রোচ আমরা বলি। অর্থাৎ যে রোগের গুরুত্ব সবচেয়ে বেশি, যে রোগগুলো প্রাণঘাতী, যে রোগটা যদি আপনি ডায়াগনোসিস না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডাক্তারি জীবন নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যেতে পারে, আপনার চেম্বার তুলে দিতে পারে, আপনি মার খেতে পারেন পেশেন্ট যদি মারা যায়। তো সেইভাবে সেই রোগটাকে আগে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে সাজাবো, মানে দেখবো এবং তার ইনভেস্টিগেশন করাবো, বা সেইটা আছে নাকি আমি দেখে নেবো বিভিন্ন লক্ষণ স্টাডি করে, এবং তারপরে আমি বাকি রোগগুলো প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ করে আস্তে আস্তে সাজাবো। এটাকে আমরা বলি মাস্ট নট মিস ডায়াগনোসিস। অর্থাৎ এই রোগটা মিস করলে চলবে না, এটা যদি মিস হয়ে যায় তাহলে আমার চেম্বার মিস হয়ে যেতে পারে, আমার ডাক্তারি জীবন মিস হয়ে যেতে পারে। তো সুতরাং আমরা যেমন ওষুধ সিলেকশন করার সময় দেখেছি আমরা এলিমিনেটিং সিমটম নিয়ে, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিমটম সেই লক্ষণটাকে আমরা অবশ্যই রাখি রোগের মধ্যে। তেমনি আমাদের যখন ডিজিজ ডায়াগনোসিস করতে হবে তখনও কিন্তু আমাদের ওই মাস্ট নট মিস, অর্থাৎ যে রোগটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাণঘাতী সেটাকে কিন্তু আমাদের আগে দেখে নিতে হবে। ওটা যখন থাকবে না তখন আমি আস্তে আস্তে যেগুলো কমন রোগ সেগুলো নিয়ে আমরা দেখব এবং তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি লক্ষণ কার সঙ্গে ট্যালি করছে সেটা আমরা দেখে নেব। এবার এটা যখন আমরা দেখে নেব যে আমি মোটামুটি লক্ষণ দেখে মোটামুটি নিশ্চিন্ত হলাম, এইগুলো সাজাবো, আমি এইভাবে লক্ষণ অনুযায়ী সাজাবো বা গুরুত্ব অনুযায়ী সাজাবো, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমার টেস্ট ইওর হাইপোথেসিস, অর্থাৎ আমি কিছু ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করাবো প্রবাবল ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য। অর্থাৎ প্রথম থেকে আমরা কি দেখলাম পরপর স্টেপগুলো, প্রথমে আমরা রোগী যে লক্ষণগুলো বলছে সেগুলো আমরা দেখে নিলাম, ঠিক মতো লক্ষণটাকে আইডেন্টিফাই করলাম। তারপরে আমরা কি করলাম, 2 নম্বর আমরা করলাম সেগুলোকে কিছু গ্রুপে সাজালাম, সেটা ডান দিকে না বাঁ দিকে, একদিকে হয়েছে না দুদিকেই হয়েছে, সেটা অনেক দিন ধরে হচ্ছে না সবে এসছে,
ইত্যাদি ইত্যাদি কিছু গ্রুপে আমরা সাজিয়ে নিলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা একটা প্রবাবল ডায়াগনোসিসে চলে এলাম। প্রবাবল ডায়াগনোসিসে এটা আমরা সেটাকে র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে নিলাম, যে এরপরে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা আমাকে এইটা আগে দেখতে হবে, তারপরে আমরা দেখব যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা নয়, তারপরে আস্তে আস্তে আমরা গুরুত্ব অনুযায়ী সাজিয়ে নেব। এবং তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশন করাবো, ইনভেস্টিগেশন করে আমরা দেখে নেবো আমরা যেটা ভেবেছিলাম সেটাই সত্যি নাকি নাকি অন্য কোনো রোগ, অর্থাৎ আমরা কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছবো। এবার যখন কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছে গেলাম, যদি কনফার্ম ডায়াগনোসিসে ইনভেস্টিগেশন করিও হলো না, তখন আমরা নেক্সট যেটা র্যাঙ্কিং এ ডিজিজ আসছে তখন আমরা তার কথা চিন্তা করব। তো এইভাবে আমাদের ডায়াগনোসিসে এগোতে হবে। এই স্টেপগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ডায়াগনোসিস করতে পারবো। এবার বলছি বলে এই নয় যে আপনি কালকে থেকেই ডায়াগনোসিস শুরু করে দিলেন এবং কালকে থেকেই একদম পুরো কনফার্ম ডায়াগনোসিসে এই স্টেপগুলো ফলো করে পৌঁছতে পারবো। আমরা কেউই মহাজ্ঞানী নই, আমরাও চেষ্টা করি ডায়াগনোসিসে পৌঁছতে, কিন্তু আমাদের যদি অ্যাপ্রোচটা জানা থাকে আমরা কিভাবে করব, তাহলে আমাদের ডিজিজ ডায়াগনোসিস করা অনেকটা সহজ হবে। তো এইটুকুনি গেল আমার ইন্ট্রোডাক্টরি পার্ট কোনো একটা রোগ শুরু করার বা লক্ষণ শুরু করার আগে। এবার কেউ একজন বলুন এখানে অবধি বুঝতে কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যালো হ্যালো স্যার ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে বিষয়টা। যদি শীটটা দিতেন তাহলে আমরা একটু বুঝে নিতাম আরো ভালোভাবে স্যার। যতটুকু পারছেন পরে দিয়ে দেবো, সেটা তো সম্ভব নয়। যেটুকু দিয়েছি ওটা আপনারা কিছু স্ক্রিনশট বা কিছু নিয়ে রাখুন, পরবর্তীকালে আমি দিয়ে দেবো, কেমন? আচ্ছা, আমি এবার নেক্সট পার্টে যাচ্ছি। এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই। তো সুতরাং নেক্সট পার্টে যাওয়ার আগে আমাদের নেক্সট পার্ট হচ্ছে হেডেক। আমি বলছিলাম আজকে হেডেক নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাপ্রোচ টু হেডেক বা একটা রোগী, হেডেক হচ্ছে আমাদের যতগুলো লক্ষণ নিয়ে সিমটম আসে বা যতগুলো পেইন লক্ষণ নিয়ে সিমটম আসে, অর্থাৎ ব্যথা নিয়ে যত রোগী আসে তাদের মধ্যে মাথার ব্যথা হচ্ছে সবচেয়ে কমন। তো সুতরাং আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস শুরু করছি হেডেক দিয়ে বা অ্যাপ্রোচ টু হেডেক, বা কিভাবে একটি হেডেকের পেশেন্ট এলে আমরা তাকে অ্যাপ্রোচ করব, কিভাবে, অর্থাৎ কিভাবে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছবো সেইটা আমরা দেখার চেষ্টা করব। অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম অফ হেডেক। এবার আপনার একটা কোশ্চেন দেখুন, আই হ্যাভ এ পেশেন্ট উইথ হেডেক। আমরা নিজেরা প্রশ্ন করছি, আমার কাছে একটি রোগী এসছে হেডেক নিয়ে। হাউ উড আই ডিটারমিন দ্য কজ? আমরা কিভাবে তার কারণ বা তার রোগ কি আমরা কিভাবে নির্ণয় করব, কেমন? তো এখানে দেখুন একটা চার্ট আছে। আমাদের হেডেক নিয়ে একটা সংস্থা আছে, গোটা একটা সংস্থা আছে। যেমন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম জানি, তেমনি ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি বলে একটা সংস্থা আছে যারা মাথা ব্যথা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করে। তো এই ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির যত যাবতীয় যা হেডেক আছে, যাবতীয় যা মাথা ব্যথা আছে, সেগুলোকে একটা ক্লাসিফিকেশন করেছে। সেই ক্লাসিফিকেশনটাই আমি ওখানে দিয়েছি। দেখুন এখানে কিছু লেখা আছে। নাম্বার এ দেখা যাচ্ছে তো, ওল্ড হেডেক লেখা আছে নাম্বার এ তে। 2 নম্বরে লেখা আছে বি নিউ হেডেক। তারপরে তার আন্ডারে সাব ক্লাসিফিকেশন আছে প্রাইমারি হেডেক, সেকেন্ডারি হেডেক, ওল্ড হেডেকের আন্ডারেই। আবার নিউ হেডেকের আন্ডারে আছে প্রাইমারি হেডেক, সেকেন্ডারি হেডেক। তো সুতরাং এই যে চারটা, এটা কি ফলো করা যাচ্ছে রিফাজুল? জি স্যার। স্যার দেখা যাচ্ছে না স্যার, একটু জুম করলে ভালো হবে স্যার, একটু জুম করেন। হ্যাঁ স্যার এবার দেখা গেছে স্যার। দেখা গেছে। প্রথমে এ পয়েন্ট লেখা আছে ওল্ড হেডেক, তারপরে লেখা আছে তার আন্ডারে সাব ক্লাসিফিকেশন প্রাইমারি এন্ড সেকেন্ডারি। তারপরে বি তে চলে আসুন, বি তে আছে নিউ হেডেক, প্রাইমারি, সেকেন্ডারি। তো সুতরাং এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমরা প্রথমে বলেছিলাম কোনো একটা ডিজিজ ডায়াগনোসিস করতে হলে প্রথমে আইডেন্টিফাই দ্য প্রবলেম, 1 নম্বর স্টেপ। আইডেন্টিফাই দ্য প্রবলেম কি হলো, যে রোগী আমার কাছে মাথা ব্যথা নিয়ে এসছে, অন্য কিছু ব্যথা নিয়ে আসেনি, অন্য কিছু কারণ নিয়ে আসেনি।
এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা বলছিলাম যে অর্গানাইজ দা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ আমরা কিছু গ্রুপে ভাগ করে নেব ওই লক্ষণটাকে, সেইটাই এখানে দেওয়া হয়েছে যে আমরা কি কি গ্রুপে ওকে ভাগ করতে পারি। এখানে দেখুন 4টে টার্ম আছে। 1 নম্বর টার্ম হচ্ছে নিউ হেডেক, 2 নম্বর টার্ম হচ্ছে ওল্ড হেডেক, 3 নম্বর টার্ম হচ্ছে প্রাইমারি হেডেক, 4 নম্বর টার্ম হচ্ছে সেকেন্ডারি হেডেক। কেমন? তো নিউ হেডেক আর ওল্ড হেডেক এটা নিয়ে নিশ্চয়ই বলার কিছু নেই। নিউ হেডেক হচ্ছে যে হেডেকটা রিসেন্ট এসছে, সবে এসছে, জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করছে বা সবেমাত্র শুরু হয়েছে। আর ওল্ড হেডেক আমরা কি বলবো? ওল্ড হেডেক হচ্ছে যে হেডেকটা দিন ধরে চলছে, বহুদিন ধরে চলছে। তো সুতরাং এই ওল্ড হেডেক আর নিউ হেডেক এই যে ক্লাসিফিকেশন, এটা আমরা যেমন করব তেমনি প্রাইমারি হেডেক আর সেকেন্ডারি হেডেক এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারি হেডেক আমরা কাকে বলবো? প্রাইমারি হেডেক তাকেই বলবো যে হেডেকটা শুধুমাত্র হেডেকেই সীমাবদ্ধ, অর্থাৎ সেই লক্ষণেই সীমাবদ্ধ, তার অন্য কোনো রোগের লক্ষণ নেই, অর্থাৎ সেই মাথার মধ্যেই সীমাবদ্ধ, শুধুমাত্র একটা সিমটম হিসেবে সীমাবদ্ধ বা সিনড্রোম হিসেবে সীমাবদ্ধ, কিন্তু তার অন্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেটাকে আমরা বলবো প্রাইমারি হেডেক। কিন্তু হেডেকের সঙ্গে যদি অন্য কোনো রোগের লক্ষণ আমরা পাই, যেমন ব্রেন টিউমারের যদি লক্ষণ পাই, যদি স্পন্ডিলাইটিসের লক্ষণ পাই, আপনারা দেখুন সেকেন্ডারি হেডেকের আন্ডারে বেশ কিছু দেওয়া আছে। যেমন 2 নম্বর 2A সার্ভাইকাল ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সিনড্রোম 2 নম্বর পয়েন্টে। এইগুলো হচ্ছে বিভিন্ন রোগের নাম। আবার নিচে চলে যান, নিচে সেকেন্ডারিতে আছে দেখুন ইনফেকশাস আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সাইনোসাইটিস, মেনিনজাইটিস, এই রোগগুলোর নাম আপনারা শুনেছেন, সাইনাসের রোগ, মেনিনজাইটিস রোগ। এগুলো কিন্তু শুধুমাত্র মাথা ব্যথার মধ্যেই সীমাবদ্ধ নেই, এখানে কি আছে সেকেন্ডারি রোগেরও অনেক লক্ষণ আছে, ব্রেন টিউমারের লক্ষণ আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের লক্ষণ আছে, এই লক্ষণগুলো আছে। তো সুতরাং সেকেন্ডারি হেডেক আমরা তাকেই বলবো যেখানে মাথা ব্যথার সঙ্গে অন্যান্য রোগেরও লক্ষণ আছে। তো সুতরাং আমাদের কাছে যখন হেডেক আসবে প্রথমেই আমরা দুভাগে ভাগ করে নেব, ক্রনিক এবং নিউ হেডেক, কোনটার আন্ডারে পড়ছে সেটা দেখে নেব। এখন আপনাদের কি মনে হচ্ছে, আমরা কি জিজ্ঞাসা করব, কতদিন ধরে হচ্ছে জিজ্ঞাসা করব। এবার কোনটা মনে হয়, কোনটা বেশি ভয়ের? আমরা সাধারণত কি ভাবি, নিউ হেডেক বেশি ভয়ের না ওল্ড হেডেক বেশি ভয়ের? কি মনে হয়, একজন উত্তর দিন। স্যার ওল্ড আমাদের সাধারণ মানুষের ধারণা কি? স্যার নিউ হেডেক মনে হচ্ছে আমার কাছে, নিউ হেডেক। এটা তো ক্লাসিফিকেশন দেখে বলছেন, সাধারণ মানুষের কি ধারণা, যেটা বহুদিন ধরে চলছে সেটা বেশি ভয় করে না যেটা নতুন হয়েছে সেটাতে ভয় বেশি লাগে? সাধারণত ক্রনিক রোগ বহুদিন ধরে চলছে নতুনটা হ্যাঁ ভয় বেশি লাগতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রনিক যে হেডেক গুলো আছে সেটা কিন্তু ইউজুয়ালি প্রাইমারি হেডেক হয়, অর্থাৎ কিন্তু নিউ হেডেকটা ইউজুয়ালি সেকেন্ডারি হেডেক হয়, অর্থাৎ এগুলো নতুন হঠাৎ করে শুরু হয়েছে, জীবনে আগে কখনো হয়নি, সেটা কিন্তু দেখা যাচ্ছে বেশি ভয়ের। আপনারা এই রোগের নামগুলো দেখুন যে সেকেন্ডারি হেডেকের আন্ডারে কি কি রোগের নাম আছে, মানে ক্রনিকের আন্ডারে প্রাইমারিতে কি কি রোগ আছে, সেকেন্ডারিতে কি কি আছে, দেখলেই বুঝতে পারবেন যে ক্রনিকে সেকেন্ডারিতে যেগুলো আছে অর্থাৎ যেগুলো প্রাণঘাতী হয় বলে আমরা জানি সেগুলো কিন্তু খুব একটা প্রাণঘাতী নয়, সার্ভাইকাল ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। তো সুতরাং বহুদিন ধরে চলছে কিন্তু আছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, তাতে লোকে মারা যাবে না। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সিনড্রোম অর্থাৎ আমাদের যে চোয়ালের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের এক ধরনের বাদ ধরতে পারেন। এখানে আরো একটা ঢুকবে, এটা এখানে দেয়নি, সেটা হচ্ছে গ্লুকোমা। চোখের প্রেসার বেড়ে যায়, আপনারা জানেন সেই চোখের প্রেসার বেড়ে গেলেও কিন্তু বহুদিন ধরে হেডেক হয়, কিন্তু সেটা প্রাণঘাতী কিছু নয়, চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে কিন্তু প্রাণঘাতী নয়। ওয়্যারএজ যদি আপনারা নিউ হেডেকের সেকেন্ডারি হেডেকে দেখেন সেখানে আপনারা দেখবেন যে স্পেস অকুপাইং লিশন আছে, অর্থাৎ ব্রেন টিউমার আছে, টেম্পোরাল আর্টারিটিস আছে, সাবঅ্যারাকনয়েড হেমারয়েড অর্থাৎ আমাদের স্ট্রোক আছে। তো যখন এই সব রোগগুলোর কথা চিন্তা হবে তখন দেখবেন এগুলো কিন্তু প্রাণঘাতী, অর্থাৎ নতুন মানেই যে প্রাণঘাতী নয় তা কিন্তু নয়। হেডেকের ক্ষেত্রে ইউজুয়ালি নতুনগুলোই আমাদের নিয়ে বেশি চিন্তা করতে হবে, ক্রনিক গুলো সাধারণত প্রাইমারি হয়, তবে কিন্তু এটাই
একদম যে সত্য তা নয়। অনেক সেকেন্ডারি কজ আছে যেটা লাইফ থ্রেটনিং হতে পারে, যেমন ধরুন গ্লিওমা হতে পারে। এই গ্লিওমা হলে অনেকদিন ধরে হেডেক চলে কিন্তু সেটা আলটিমেটলি প্রাণঘাতীর মধ্যে পড়ে। আবার অ্যাকিউটেও অনেকগুলো প্রাইমারি কজ আছে, সেখানে সেগুলো অতটা লাইফ থ্রেটনিং নয়। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের যখন হেডেক নিয়ে একজন পেশেন্ট আসবে তাকে আমাদের এই ক্লাসিফিকেশনে ফেলতেই হবে, সেটা ওল্ড হেডেক না নিউ হেডেক, এবং সেটা প্রাইমারি না সেকেন্ডারি, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তো এখন পেশেন্ট আসছে, তো আমরা কি করব, কিভাবে অ্যাপ্রোচ করব? এবার একজন পেশেন্ট এলো আপনার সেটআপে, আপনারা চিন্তা করুন মাথা ব্যথা নিয়ে এসছে। প্রথমেই আমরা কি জিজ্ঞাসা করব? প্রথমেই আমরা জিজ্ঞাসা করব সেটা ওল্ড হেডেক না নিউ হেডেক, এই তো প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করব। এবার আমরা কিভাবে অ্যাপ্রোচ করব দেখুন। যদি ওল্ড হেডেক হয়, বহুদিন ধরে হেডেকটা চলে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমেই আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মাস্ট নট মিস ডায়াগনোসিস, অর্থাৎ যেটা মিস করলে চলবে না। কি মিস করলে চলবে না? প্রথমেই যদি ওল্ড হেডেক আসে তাহলে আমরা জেনে নেব বা দেখে নেব তার কোনো নিউরোলজিক্যাল সাইন্স বা নিউরোলজিক্যাল সিমটম আছে নাকি। আমরা বলি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বা জেনারেল নিউরোলজিক্যাল প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট। অর্থাৎ নিউরোলজিক্যাল সিমটম গুলো কি কি হতে পারে হেডেকের সঙ্গে? 1 নম্বর হতে পারে তার হাত পায়ে খিঁচুনি হচ্ছে। 2 নম্বর হতে পারে শরীরের কোনো একটা বিশেষ অংশ অবশ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু নিউরোলজিক্যাল সিমটম। এমনও হতে পারে তার কথা জড়িয়ে যাচ্ছে। এমনও হতে পারে তার চোখে দেখতে অসুবিধা হচ্ছে, সে দুটো জিনিস দেখছে। এমনও হতে পারে সে কানে শুনতে পাচ্ছে না ঠিক মতো। এমনও হতে পারে তার খুব উইক লাগছে। এমনও হতে পারে তার একটা পার্ট প্যারালাইজড হয়ে গেছে মাথা ব্যথার সঙ্গে। এমনও হতে পারে তার চোখের একটা পাতা পড়ে গেছে। তো এই যে সিমটম গুলো, এগুলোকে আমরা বলি নিউরোলজিক্যাল সাইন্স বা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। ফোকাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট অংশে, অর্থাৎ তার সারা শরীর জুড়ে নিউরোলজিক্যাল কমপ্লেন থাকতে পারে, নিউরোলজিক্যাল সমস্যা থাকতে পারে, অথবা তার কোনো একটা নির্দিষ্ট অংশে নিউরোলজিক্যাল সমস্যা থাকতে পারে। যেমন কি এর কারণ কি কি হতে পারে? ব্রেন টিউমার হতে পারে, কোনো জায়গায় চোট লাগলে এরকম নিউরোলজিক্যাল সাইন্স আসতে পারে, সেরিব্রাল প্যালসি হলে এরকম হতে পারে। এগুলো বিভিন্ন রোগের নাম, যেগুলো প্রাণঘাতী রোগের নাম বা যেগুলো চিন্তনীয় রোগের নাম। প্রাণঘাতী নাও হতে পারে, কিন্তু আমাদের চিন্তা করা দরকার। সুতরাং যখন কোনো পুরনো পেশেন্ট আসছে বা নতুন পেশেন্ট এলেও, একটা পেশেন্ট আসছে, সেই পেশেন্ট যখন আসছে আমরা দেখে নেব তার সঙ্গে কোনো নিউরোলজিক্যাল সাইন্স আছে নাকি। সুতরাং যখন কোনো নিউরোলজিক্যাল সাইন্স এরকম খিঁচুনি আসছে, চোখে দেখতে পাচ্ছে না বা চোখে দুটো দেখছে, বা কথা জড়িয়ে যাচ্ছে, বা হাতের একটা অংশ অবশ হয়ে গেছে, বা হাত কাঁপছে, এই ধরনের নিউরোলজিক্যাল সিমটম গুলো যখন আসছে, তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই একটা ইমেজিং করে নেব। অর্থাৎ আমরা সিটি স্ক্যান বা এমআরআই আমরা অবশ্যই করে নেব মাথার। কেন করে নেব? কারণ আমরা দেখে নেব তার ইমিডিয়েট কোনো বিপদ আছে নাকি, কোনো প্রাণঘাতী সমস্যা আছে নাকি, এটা আমরা আদৌ সারাতে পারবো নাকি, আমি আমার হাতে রাখবো নাকি। এই ধরনের সমস্যাগুলো জানতে হলে কিন্তু আমাদের একটা ইমেজিং করিয়ে নিতে হবে। কখন ইমেজিং করাবো? যখন কোনো ওল্ড হেডেক এসছে বা বহুদিন ধরে চলছে হেডেকটা, কিন্তু তার সঙ্গে কিছু নিউরোলজিক্যাল ফিচার দেখা গেছে। বোঝা গেছে এই পার্টটা? জি স্যার, সুন্দরভাবে বলেছেন স্যার। বেশ। না বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, একদম লাস্টে প্রশ্ন না করলেও চলবে, মাঝখানেই জিজ্ঞাসা করবেন। কারণ ভার্চুয়াল যে ক্লাসগুলো হয়, একটা সমস্যা হয় কি, আমি নিজেও খুব একটা পছন্দ করি না, কারণ আপনাদের চোখ তো দেখতে পাই না, আপনারা বুঝছেন কি বুঝছেন না সেটা আমি বুঝতে পারি না। তো সুতরাং না বুঝলে জিজ্ঞাসা করে নেবেন, এবং আদৌ কেটে গেল নাকি, আদৌ কথা বলতে বলতে যেমন কেটে গেছিল সেটাও তো বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে নিউরোলজিক্যাল ডেফিসিট আমরা যখন এক্সক্লুড করে নিলাম যে নিউরোলজিক্যাল ডেফিসিট নেই, তখন আমরা কি করব? ওল্ড হেডেক গুলোকে আমরা কিছু সিমটম দেখব। আমরা দেখব এটাকে আমরা বলি পাউন্ড সিমটম। এই পাউন্ড সিমটম কি আমরা পরে বলছি। এটা মাইগ্রেনের একটা সিমটম।
যেটা হেডেকের মধ্যে মাথা ব্যথাগুলো, পুরনো মাথা ব্যথাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কষ্টদায়ক, অন্যতম কষ্টদায়ক বা সবচেয়ে বেশি আসে, কষ্টদায়ক এবং বেশি আসে সেই মাইগ্রেন। আমরা দেখে নেব এই পাউন্ড সিমটম আছে নাকি। পাউন্ড সিমটম কি? এটা POUND, তার কিছু লক্ষণ আছে, আমি পরে বলছি সেটা। অর্থাৎ মাইগ্রেন, সোজা কথায় আমরা মাইগ্রেন ডায়াগনোসিস করার চেষ্টা করব মাইগ্রেন আছে কি নেই। নিউরোলজিক্যাল সিমটম নেই, ছেড়ে দিলাম, ইমেজিং করলাম না, আমরা দেখব মাইগ্রেন আছে নাকি। যদি দেখি যে মাইগ্রেনের লক্ষণগুলো আমি পরে বলছি, যদি দেখি যে না মাইগ্রেন নেই, তাহলে আমরা দেখব অন্যান্য যে প্রাইমারি হেডেকের সিমটম গুলো আছে সেগুলো আছে নাকি। আপনারা যদি ওই স্ক্রিনটা থাকে তাহলে আপনারা দেখবেন। এই যে প্রাইমারি, ওল্ড হেডেকে প্রাইমারি 3 ধরনের আছে, টেনশন হেডেক, মাইগ্রেন হেডেক আর ক্লাস্টার হেডেক। অর্থাৎ আমরা প্রথমে মাইগ্রেনটা দেখে নিলাম, মাইগ্রেন না থাকলে, মাইগ্রেনের লক্ষণ না থাকলে আমরা দেখে নেব টেনশন হেডেক আর ক্লাস্টার হেডেক এর লক্ষণগুলো আছে নাকি। তার লক্ষণগুলো কি আমরা পরে বলছি। যদি না থাকে, অন্য কোনো কজ আছে নাকি, অর্থাৎ অন্য কোনো সেকেন্ডারি কজ আছে নাকি, সেগুলো আমরা দেখে নেব। সেগুলো যদি না থাকে তাহলে আমরা সেটাকে একটা অ্যাটিপিক্যাল প্রাইমারি হেডেক বলে ধরবো, অর্থাৎ যেগুলো ঠিক টিপিক্যাল নয়, অর্থাৎ এই রোগগুলো যে আমরা নাম করেছি তার মধ্যে ঠিক পড়ছে না, একটু অ্যাটিপিক্যাল। এবং এই অ্যাটিপিক্যাল গুলো আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমরা খুব ভালোভাবে সারাতে পারি, যেটা মডার্ন মেডিসিনে অতটা ভালো সারাতে পারে না। যেমন একজনের মাথা ব্যথা হয় যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তখন মাথা ব্যথা হয়, এটা একটা অ্যাটিপিক্যাল ব্যাপার, এটা সহজে আসে না। এটা যদিও নিউ হেডেকের আন্ডারে পড়ছে, কিন্তু বারবার যদি এরকম হয় সেটা ওল্ড হেডেকের আন্ডারেও নেওয়া যেতে পারে। তো এই যে অ্যাটিপিক্যাল ব্যাপারগুলো আমরা তখন ভাববো, কিন্তু প্রথমে আমাদের ওল্ড হেডেকে কি ভাবতে হবে, প্রথমেই আমাদের ওল্ড হেডেকে ভাবতে হবে কোনো বা অ্যাপ্রোচ করতে হবে। প্রথমেই আমরা দেখে নেবো পুরনো পেশেন্ট এলে 1 নম্বর কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে নাকি। যদি নিউরোলজিক্যাল সমস্যা কিছু থাকে, যেগুলো এতক্ষণ বললাম, সেগুলো যদি থাকে তাহলে আমরা একটা ইমেজিং করে দেখে নেবো যে তার ব্রেন টিউমার আছে নাকি, তার কোনো মাথায় চোট লেগেছিল নাকি, মাথায় কোনো হেমারেজ আছে নাকি, তার সেরিব্রাল প্যালসি আছে নাকি, এগুলো সিটি স্ক্যান বা এমআরআই করলে জানা যাবে। যদি দেখি না ওইসব কিছু সিমটম নাই, তাহলে আমরা সিটি স্ক্যান এমআরআই এর দিকে যাব না, আমরা দেখতে যাব মাইগ্রেন আছে নাকি। যদি মাইগ্রেন না থাকে তাহলে আমরা দেখবো ক্লাস্টার হেডেক বা টেনশন হেডেক আছে নাকি। যদি তাও না থাকে তাহলে আমরা সেকেন্ডারি কজ যেগুলো আছে সেগুলোকে ডায়াগনোসিস করার চেষ্টা করব। আপনারা দেখছেন সেকেন্ডারি কজ কি কি আছে, সেগুলো আমরা পরে পড়ব। যদি না থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা একটা অন্য ধরনের হেডেক, কিন্তু এর থেকে আশু কোনো বিপদ নেই। ঠিক সিমিলার ভাবে আমরা যখন নিউ হেডেক নিয়ে আসবে, অর্থাৎ আমাদের কাছে অ্যাকিউট হেডেক নিয়ে আসবে, তখনও কিন্তু আমরা একইভাবে অ্যাপ্রোচ করব। আমরা দেখে নেব হঠাৎ করে একটা মাথা ব্যথা নিয়ে এসছে, সেই মাথা ব্যথা তার সঙ্গে নিউরোলজিক্যাল সিমটম আছে, এরকম খিঁচুনি আছে, তাহলেই আমরা ভেবে নেব যে এটা নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমরা সঙ্গে সঙ্গে ইমেজিং করব। কারণ আমরা জানি যে যদি স্ট্রোক হয় তাহলে যেমন মাথা ব্যথা আসে, পন্টাইন হেমারেজ হয় তাহলেও যেমন মাথা ব্যথা আসে, মাথায় কোনো চোট লাগে, বা যদি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হয়, হঠাৎ করে আমাদের প্রেশার খুব বেড়ে যায়, তাহলে আমাদের যে মাথা ব্যথা হয় তার সঙ্গে কিন্তু অনেক রকম নিউরোলজিক্যাল সিমটম আসে। পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হয়ে যেতে পারে, পেশেন্টের একটা অংশ প্যারালাইজড হয়ে যেতে পারে। এটা আপনারা প্রায়ই হয়তো দেখেছেন বা জানেন। আমরা স্ট্রোকের কথা চিন্তা করি বা অন্যান্য রোগের কথা চিন্তা করি, হঠাৎ করে হয়েছে, তো তখনই আমরা অবশ্যই সিটি স্ক্যান বা এমআরআই করে পেশেন্টের অবস্থা দেখে নেব। যদি মনে হয় যে না আমাদের হাতে আমরা রাখতে পারবো তাহলে রাখবেন, নতুবা আপনারা অবশ্যই রেফার করে দেবেন। সব কেসই যে আপনাদের নিতে হবে বা আমাদের নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, রেফার করাটাও একটা আর্ট, এবং সেই আর্টটাও আপনারা আশা করি ভালোভাবে শিখতে পারবেন যে কখন রেফার করব, কখন হাতে রাখবো। এবার আপনারা দেখছেন যে না কোনো নিউরোলজিক্যাল সিমটম আছে, কিন্তু ইমেজিং এ তেমন কিছু নেই, কিন্তু পেশেন্টের সঙ্গে এই হঠাৎ করে মাথা ব্যথা এসছে, তার সঙ্গে জ্বর আছে। এই জ্বরটা খুব গুরুত্বপূর্ণ। নিউরোলজিক্যাল সিমটম আছে, তার সঙ্গে জ্বর আছে, এবং বাচ্চা যার হয়েছে তার ঘাড়টা শক্ত হয়ে আছে, তার পাটা খিচি আছে, পাটাকে তুললে ঘাড়টা উঠে আসছে, এটা আমরা বলি কার্নিক সাইন। তো এই কার্নিক সাইনও আছে। সঙ্গে সঙ্গে আমরা ভাববো এর মেনিনজাইটিস হয়নি তো,
এর মেনিনজাইটিস যদি হয়, অর্থাৎ নিউরোলজিক্যাল সিমটম বা এই ধরনের হাত পা খিঁচুনি, ঘাড় শক্ত হয়ে থাকা, তার সঙ্গে বারবার মাথাটা আপনারা হেলে ওরাসে পড়েছেন, এপিসে পড়েছেন, যে বারবার মাথাটা বালিশের মধ্যে এদিক ওদিক করে, বাচ্চা হঠাৎ করে চিৎকার করে ওঠে, খিচিয়ে ওঠে, তার সঙ্গে রোগীর জ্বর থাকে, তার সঙ্গে রোগীর নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, আমরা অবশ্যই ভাববো যে রোগীটা মেনিনজাইটিসে ভুগছে নাকি। এবং মেনিনজাইটিসও আপনারা জানেন এটা কিন্তু তার প্রাণ কেড়ে নিতে পারে, অথবা তার কোনো অঙ্গ চিরতরে বিকল করে দিতে পারে। আপনারা সঙ্গে সঙ্গে একটা লাম্বার পাংচার, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করিয়ে নেবেন, এবং সেই স্টাডি করে আপনারা জানতে পারবেন অবশ্যই যে তার মেনিনজাইটিস হয়েছে নাকি। সেই সিএসএফ স্টাডিতে পড়বেন, এখানে আমার বলার কিছু নেই, বা যারা জানেন তারা জানেন, কিন্তু এটুকু জেনে রাখুন যে মেনিনজাইটিসের ডায়াগনোসিস করতে হলে কি কারণে মেনিনজাইটিস হয়েছে, সেটা ভাইরাল কারণে, ভাইরাসের কারণে হয়েছে, না ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, না ফাঙ্গাসের কারণে হয়েছে, না টিউবারকুলোসিসের কারণে হয়েছে, এই ডায়াগনোসিস গুলো করতে হলে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অর্থাৎ আমাদের পেছন থেকে যে সিএসএফ থাকে, আমাদের লাম্বার রিজিয়ন থেকে ছুঁচ ফুটিয়ে আমাদের ওই সিএসএফ রস বার করে তার ডায়াগনোসিস করতে হবে। এবার এই দুটো, এই যে মাস্ট নট মিস ডায়াগনোসিস, কোনোটা আপনার চোখ এড়িয়ে গেলে চলবে না কোন রোগগুলো, এই দুটোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ হেডেকের ক্ষেত্রে। এক নম্বর, ইমেজিং করে দেখে নিলেন কোনো সাবআরাকনয়েড হেমারেজ হয়েছে নাকি, ব্রেন হেমারেজ হয়েছে নাকি, স্ট্রোক হয়েছে নাকি। 2 নম্বর, দেখে নিলেন তো জ্বর আছে, নিউরোলজিক্যাল সিমটম আছে, মেনিনজাইটিস হয়েছে নাকি। এই দুটোই যদি না থাকে তখন আপনি একটু শান্ত হয়ে বসতে পারেন, আপনাকে দেখে নিতে হবে তখন হেডেকের ক্যারেক্টারটা কি। থ্রবিং হেডেক যদি থাকে, অর্থাৎ যদি দপদপ করে, তার সঙ্গে ভিজুয়াল চেঞ্জ থাকে, তাহলে আমরা টেম্পোরাল আর্টারাইটিস, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন ইত্যাদি কিছু কিছু রোগ আছে। যদি দপদপানি ব্যথা থাকে, তার কোনো জ্বর নেই, নিউরোলজিক্যাল সিমটম নেই, অথচ তার দপদপানি ব্যথা আছে মাথার দুদিকে, তাহলে এই ধরনের রোগগুলো, টেম্পোরাল আর্টারাইটিস, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন ইত্যাদি রোগগুলো আপনারা চিন্তা করতে পারেন। যদি সেটা না থাকে, দপদপানি ব্যথা না থাকে, তাহলে আপনারা অন্যান্য হিস্ট্রি নিয়ে আপনারা দেখবেন যে তার কোনো নেশা আছে নাকি, বা দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খাচ্ছে কোনো। এই যে আপনারা দেখুন 2 নম্বরের সেকেন্ডারিতে, যদি ওল্ড হেডেকের আন্ডারে পড়ছে, উইথড্রয়াল বলে একটা লেখা আছে, ক্যাফেইন, নাইট্রেটস, অ্যানালজেসিক, আর্গমেটিন ইত্যাদি। সেটা নিউ এর ক্ষেত্রেও হতে পারে, কোনো ওষুধ খাচ্ছে, সেই ওষুধটা হঠাৎ করে উইথড্র করে নিয়েছে, হয়তো দীর্ঘদিন ধরে হাইপারটেনশনের ওষুধ খাচ্ছে, বা দীর্ঘদিন ধরে কোনো নেশা করছে, দীর্ঘদিন ধরে কোনো সুগারের ওষুধ খাচ্ছে, সেই ওষুধটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাহলেও কিন্তু একটা হেডেক ডেভেলপ করতে পারে। অথবা কোনো রোগ নিয়ে, অন্য কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে নতুন একটা ওষুধ দিয়েছে, সেই ওষুধ খাওয়ার পর থেকে তার নতুন করে হেডেক শুরু হয়েছে, একটা প্রথম হেডেক শুরু হয়েছে আর কি, নিউ হেডেক। তো সুতরাং কোনো নতুন মেডিসিন সে খেতে শুরু করেছে নাকি এই যে ওষুধ শুরু হওয়ার আগে, সেটা আপনারা হিস্ট্রি নেবেন। বা কোনো মেডিসিন দীর্ঘদিন ধরে খাচ্ছিলেন, সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে নাকি। অথবা এমনও হতে পারে কোনো মেডিসিন দীর্ঘদিন ধরে ইউজ করার ফলে তার সাইড এফেক্টেও হঠাৎ করে একটা হেডেক তৈরি হতে পারে, অর্থাৎ ওভার ইউজ অফ সার্টেন মেডিসিনস। তো সেই ওভার ইউজ, এই ধরনের হিস্ট্রি কিছু আছে নাকি আমরা দেখে নেব। এই ধরনের কোনো হিস্ট্রি যদি না থাকে, তাহলে আমরা সাধারণ যে নতুন হেডেকের কারণগুলো, অর্থাৎ যেগুলো আমরা সাধারণত চেম্বারে দেখি, আমাদের কাছে কফ, কাশি, মাথা ব্যথা, এইগুলো নিয়ে আসছে, বা এই যে সেক্সুয়াল এক্সারশনের কথা বললাম, বা এমনি পরিশ্রম করছে তার জন্য মাথা ব্যথা হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো আসছে নাকি। আপনারা দেখুন এই যে নিউ হেডেকে প্রাইমারি বিনাইন কাফ হেডেক, অর্থাৎ কাশির সঙ্গে মাথা ব্যথা হচ্ছে, বিনাইন এক্সারশনাল হেডেক, সামান্য পরিশ্রম করলে মাথা ব্যথা হচ্ছে, হঠাৎ এসছে, নতুন এসছে। হেডেক উইথ সেক্সুয়াল অ্যাক্টিভিটির কথা বলেছি, বিনাইন থান্ডার ক্লাব হেডেক, এটা আমরা পরে পড়বো, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এই ধরনের রোগগুলো আছে নাকি। তো এই হচ্ছে মোটামুটি একটা পেশেন্ট যদি হেডেক নিয়ে আসে, তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এই হচ্ছে তার অ্যাপ্রোচ। তো এই এতদূর অবধি যে আলোচনা করলাম, কি বোঝা গেছে? জি স্যার, ইনশাআল্লাহ বুঝেছেন?
জি স্যার, জি স্যার। কি আপনি বলুন নিউরোলজিক্যাল সিমটম কি? তার নিউরোলজিক্যাল সিস্টেম হলো তার হাত পা কাঁপে, তারপর তার অঙ্গভঙ্গির যে মাথা ব্যথার জন্য তার পেটের সমস্যা হতে পারে, তার পায়ে হাত পা গুলো কাঁপুনি থাকতে পারে তার। কাঁপুনি থাকতে পারে, আরো আছে অনেকগুলো বলেছি। হয়তো কথা জড়িয়ে যাচ্ছে, হয়তো চোখে দেখতে অসুবিধা হচ্ছে, দুটো জিনিস দেখছে, হাতের উইকনেস আসছে, কোনো জিনিস ধরে রাখতে পারছে না, কানে শুনতে অসুবিধা হতে পারে, হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে এরকম দেখলেন, হাত কাঁপুনির কথা বললেন, কেমন? স্যার, বা খিঁচুনি হচ্ছে, এটা তো খুব কমন। তো এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তাহলে কি করাবেন? এমআরআই করাবেন বা সিটি স্ক্যান করাবেন। যদি এগুলো না থাকে সেটা অ্যাকিউটও হতে পারে, আবার ক্রনিকও হতে পারে। আপনারা অবশ্যই এই ধরনের লক্ষণ থাকলে, সেটা সবে আসুক বা দীর্ঘদিন ধরে হোক, এই ধরনের লক্ষণ থাকলেই সিটি স্ক্যান এমআরআই করে নেবেন। যদি জ্বর থাকে, লাম্বার পাংচার, যদি নতুন হেডেক হয়, মানে সবে সবে শুরু হয়েছে, তার সঙ্গে জ্বর আছে, তাহলে লাম্বার পাংচার করাবেন, সিএসএফ স্টাডি। এইগুলো না থাকলে সাধারণত আমরা ওই লক্ষণ যেগুলো আছে সেই লক্ষণগুলোকে ক্লাসিফাই করেই আমরা ডিজিজ ডায়াগনোসিস করি। নতুন কোনো ইনভেস্টিগেশন সাধারণত করার দরকার হয় না, যদি না তার কোনো সেকেন্ডারি কজ থাকে। এবার যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আপনি ভাবছেন, তাহলে অবশ্যই ঘাড়ের একটা এক্সরে করাবেন। যদি অ্যানিউরিজমের কথা ভাবেন, তাহলে অবশ্যই তার একটা এনজিওগ্রাফি করতে হবে, বা এমআরআইও করা যেতে পারে, সিটি স্ক্যান করা যেতে পারে। তো এই ধরনের ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে। তো আমার আজকের ক্লাস কি এখানেই শেষ? ক্যান্সার জাতীয় তো তোমার এইটা হয়েছে, আপনি সবই ইমেজিং করে বলে দিলেন তো, মানে এমআরআই সিটি স্ক্যান করে। তো এইবার পেশেন্টকে ডিসিশন নিতে দেবেন যে বাবু তুমি এবার কি করবে, দেখো তুমি কোন দিকে যাবে, হোমিওপ্যাথি করবে না অ্যালোপ্যাথি করবে। হোমিওপ্যাথি করলেও আমি কোনো গ্যারান্টি দেবো না, এটা সারার আমি চেষ্টা করব। যদি অ্যালোপ্যাথি করো এই হতে পারে। এইবার পেশেন্টের ওপর নির্ভর, মানে পেশেন্টের ওপর ছেড়ে দিন, পেশেন্ট যেটা করবে। পেশেন্ট যদি আপনার উপর ডিপেন্ডেন্ট থাকে, আপনি চিকিৎসা করলেন একটা কনসেন্ট লেটার নিয়ে, যে আমি জেনে শুনে হোমিওপ্যাথিক চিকিৎসা করাচ্ছি, যেহেতু তার লাইফ রিস্ক আছে। তো এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এগুলো কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনের বইতে লেখা থাকবে না। তো এইটুকুনি আমাদের যেটুকু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটুকুই আমরা বলার চেষ্টা করছি এই ক্লাসে। পরবর্তীকালে আবার পরবর্তী ক্লাস যখন আমরা করব, যে আমরা প্রাইমারি হেডেক যেগুলো বললাম, মানে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ কিভাবে হবে, আমরা সেইভাবে একটা পেশেন্ট কিভাবে আসতে পারে সেইভাবে বলে আমরা বিভিন্ন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো করার চেষ্টা করব। কেমন? আপাতত এইটুকুনি রাখছি। আর কিছু বলার আছে? ধন্যবাদ স্যার। আচ্ছা।